সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিবেকের কাছে প্রশ্নের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি শফিকুল ইসলাম শামীম। একটি দেশে রাজনৈতিক মত পার্থক্য থাকবে, মতভেদ থাকবে, আর এ কারণে দাবি দেওয়া আদায়ের জন্য রাজপথে মিছিল, মিটিং, সভা সমাবেশ সবকিছুই হবে। কিন্তু যখন আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করা হয়, রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হয়, তখনই আমাদের বিবেক জাগ্রত হয়। এরা কারা? এরা কখনোই দেশের বন্ধু হতে পারে না। অর্থাৎ একজন দেশপ্রেমিক মানুষ কখনোই রাষ্ট্রের সম্পদ ধ্বংস করতে পারে না। কয়েকদিনের সহিংসতায় দেশের বড় বড় মেগা প্রকল্প যেমন মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ রাষ্ট্রের বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। তখনই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এসব দুষ্কৃতিকারীর কারণে জনগণ ভোগান্তিতে পড়বে দীর্ঘদিন। ক্ষতি হলো দেশের কোটি কোটি টাকার সম্পদ। দর্শক, বিবেকের কাছে প্রশ্নের আজকের পর্বেও আমরা এসব বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। এমনকি এই দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা পায়নি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি, যে কারণে এখন বর্জ্য ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে। তাহলে আমরা এবার দেখে আসি দুষ্কৃতিকারীদের এ ধরনের তাণ্ডবে কতটা ক্ষতিগ্রস্ত আমাদের দেশের রাষ্ট্রীয় স্থাপনাগুলো। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে। ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা নামেন রাজপথে। প্রথমে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সাথে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে সীমাবদ্ধ ছিল সবকিছু। ধীরে ধীরে তৈরি হতে থাকে অস্থিরতা। এরপর আসে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এরপর থেকেই যেন দৃশ্যপট পাল্টাতে থাকে। শিক্ষার্থীরা মাঠে না থাকলেও জ্বালাও পোড়াও, ভাঙচুর, লুটপাট সহ সব ধরনের নাশকতায় জড়িয়ে পড়ে একটি চক্র। তাদের হাত থেকে রক্ষা পায়নি কোনো কিছুই। বারবারই শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাহলে এটা স্পষ্ট যে শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়েছে কিছু দুষ্কৃতিকারী, যারা দেশের শত্রু, জনগণের শত্রু। কারণ রাষ্ট্রীয় সম্পদ কোনো বিবেকবান মানুষ এভাবে ধ্বংস করতে পারে না। দেশের অন্যতম মেগা প্রজেক্ট এবং রাজধানীর বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বাহন মেট্রো রেল। মেট্রো রেলের কারণে এখন মুহূর্তের মধ্যে উত্তরা, মিরপুর, কারওয়ান বাজার, মতিঝিল রুটের বাসিন্দারা খুব দ্রুত সময়ে যাতায়াত করতে পারছেন। আর এ কারণেই জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে মেট্রো রেল। কিন্তু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির শেষ দিকে এসে একদল দুষ্কৃতিকারী মাতেন ধ্বংসযজ্ঞে। পনেরো বছরের সাধনার ফসল মেট্রো রেল ধ্বংস করা হয়েছে মুহূর্তেই। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে। স্টেশনের কন্ট্রোল রুম, সিগন্যাল সিস্টেম, স্ক্যানার, পাঞ্চ মেশিন, টিকিটিং সিস্টেম সহ টেকনিক্যাল জিনিসপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। নিয়ে গেছে সিসি ক্যামেরা, লুটপাট করা হয়েছে মূল্যবান জিনিসপত্র। স্টেশন দুটি পরিদর্শন করে মেট্রো রেল কর্তৃপক্ষ জানান, যেসব পার্টস নষ্ট করেছে সেগুলো জাপান থেকে আনতে হবে। সব প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে বছর খানেক। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট দিবেন 10 কর্মদিবসের মধ্যে। রেল চালুর বিষয়ে 1 সপ্তাহ পর জানাবে কর্তৃপক্ষ।
এই দুইটা স্টেশন আমাদের কারিগরি টিম সরজমিনে পরিদর্শন করে যে এই কথাগুলো আমাদেরকে বলেছে চালু করতে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় 1 বছরের মতো সময় লাগবে। এই জন্য আমরা 6-7 দিন পরে আমরা আপনাকে বলতে পারবো যে মেট্রো ট্রেনের যে অপারেশন সেটা কিভাবে চলবে, কিভাবে চালানো যাবে। মেট্রো রেল চালুর পর যানজট থেকে অনেকটা স্বস্তি পেয়েছিল মিরপুরের বাসিন্দারা। হামলার কারণে দুটি স্টেশন বন্ধ হওয়ায় ক্ষুব্ধ তারা। ওঠার জন্য আছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু এইভাবে জনগণের ক্ষতি করা, জনগণের সম্পদ নষ্ট করা, এটা আমরা অনেক সুযোগ সুবিধা পেতাম, কিন্তু বাট কথা হচ্ছে মেট্রো রেলকে এইভাবে ধ্বংস করাটা ঠিক হয় না। জাপানে থেকেছি 12 বছর এই মেট্রো রেল দেখেছি, কিন্তু এইটা শুই না একদম মনে কান্না এসে পড়ছে যে এই ক্ষতিটা কেন করলো। শুধু কি মেট্রো রেলের পাশে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসেও হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় 65টি ময়লার গাড়ি পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা, যে কারণে এখন পুরো উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। মিরপুরের বাসিন্দারা দুর্গন্ধে বের হতে পারছেন না। সেই দৃশ্য এবার দেখানোর চেষ্টা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দুর্বৃত্তদের হামলা ও নাশকতার ক্ষতচিহ্ন এখন দৃশ্যমান মিরপুর এলাকা জুড়ে। সহিংসতায় পুড়ে ছাই হয়ে গেছে ঢাকা উত্তর সিটির 65টি ময়লার গাড়ি। ফলে প্রধান সড়কগুলো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এমন অবস্থা রাজধানীর মিরপুরের অধিকাংশ এলাকার। গাড়ি সংকটের কারণে সময়মতো ময়লা অপসারণ করতে পারছে না সিটি কর্পোরেশনের কর্মীরা। গত 4-5 দিন এভাবে মূল সড়কে ময়লা রাখায় বিপাকে পড়েছে এখানকার বাসিন্দা ও পথচারীরা। দাঁড়ানো যাচ্ছে না, আজকে 3-4 দিন ধরে সিটি কর্পোরেশন থেকে ময়লা নিচ্ছে না। এখানে আমাদের এলাকাবাসীদের খুব সমস্যা হচ্ছে। কয়েকদিনের চলা নাশকতায় উত্তর সিটি কর্পোরেশনের 65টি গাড়ি পুড়ে গিয়েছে। সেগুলো এখন পড়ে আছে কঙ্কাল হয়ে। এমন দৃশ্য দেখে যে কাউকে আঁতকে উঠতে হবে কতটা ভয়ঙ্কর হলে এমন ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। অথচ শহরের পরিষ্কারের জন্য সিটি কর্পোরেশনের এই গাড়িগুলো কতটা প্রয়োজন তা এখন টের পাচ্ছে নগরবাসী। তবে দ্রুত ময়লা সরানোর কাজ স্বাভাবিক হবে বলে জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আমাদের প্রায় 120 কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে, যেটি মূলত যানবাহন কেন্দ্রিক। এখানে যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, কোনোটাই পুনর্ব্যবহারের উপযুক্ত নেই। তো এগুলিকে আমাদের একেবারে স্ক্র্যাপ হিসেবে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের নতুন সম্পদ সংগ্রহের দিকে আমরা চিন্তাভাবনা করছি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও তুলে ধরেন ক্ষয়ক্ষতির পরিমাণ। মেয়র আতিক পরবর্তী কর্মপরিকল্পনাও তুলে ধরেন গণমাধ্যমের সামনে। ক্ষয়ক্ষতি প্রাথমিক ধারণা করা হচ্ছে প্রায় 205 কোটি টাকা। আমি অনুরোধ করব সরকারকে, যারা দেশের সম্পদ নষ্ট করেছে, যারা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্পদ ধ্বংস করেছে, তাদেরকে যত তাড়াতাড়ি পারা যায় আইনের আওতায় নিয়ে আসার জন্য। সিটি কর্পোরেশনের গাড়ি পুরানো সহ এমন ধ্বংসযজ্ঞ নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রীও। যারা এই কাজগুলো করেছেন এবং যাদের নেতৃত্বে এই কাজটা হয়েছে, আমরা সবাই সমসুরে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, যেন নাকি এই সমস্ত অপশক্তি বাংলাদেশকে যেন নাকি কোনোভাবেই ধ্বংস করতে না পারে। এবার আমরা নজর দিতে চাই নরসিংদী জেলা কারাগারের দিকে। কারণ নরসিংদী জেলা কারাগারে যে ঘটনা ঘটেছে তা তামিল সিনেমাকেও হার মানিয়েছে। হামলা, ভাঙচুর, এমনকি আসামি ছিনতাইয়ের ঘটনা সত্যিই সবাইকে হতবাক করে। সেখান থেকে জঙ্গি সহ প্রায় 826 জন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সেই চিত্র এবার তুলে ধরব, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম। বলছিলাম নরসিংদী জেলা কারাগারের কথা, যেখানে খুব নিরাপত্তা জোরদার থাকে, অথচ সেখান থেকেই ছিনিয়ে নেওয়া হয়েছে জঙ্গি সহ আসামিদের। তাহলে চলুন ঘুরে আসি নরসিংদী থেকে। নরসিংদী জেলখানায় চালানো হয় স্মরণকালের ভয়াবহ হামলা। বাংলাদেশের ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা আগে কেউ দেখেনি। একটি জেলখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, সর্বোপরি আসামি ছিনতাই। হিসেব অনুযায়ী নরসিংদী কারাগার থেকে 826 জন আসামি পালিয়েছে।
19 তারিখ বিকেলের ঘটনায় কারাগারের অস্ত্রাগার ভেঙে 85টি আগ্নেয়াস্ত্র, 8015 রাউন্ড গুলি, কারাগারে রক্ষিত নগদ 18 লাখ টাকা, এমনকি কারাগারের স্টাফদের কোয়ার্টারে হামলা চালিয়ে লুট করা হয়েছে, যা তামিল সিনেমাকেও হার মানিয়েছে। বাংলাবাই ও আনসারুল ইসলামের 7 জঙ্গি এবং জেএমবির 2 মহিলা সদস্য পালিয়ে যায়। এরই মধ্যে যদিও 23 পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। ঘটনার 2 দিন পর নরসিংদী কারাগার পরিদর্শনে যান আইজিপি। এ সময় আইজিপি বলেন, ভাঙচুর হামলার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, অস্ত্র উদ্ধারকারীকে দেয়া হবে নগদ অর্থ। এই ঘটনা এটা নজিরবিহীন ঘটনা। এইরকম ঘটনা এই উপমহাদেশে আমরা কখনো প্রত্যক্ষ করি নাই। এই ধরনের ঘটনা সম্পূর্ণরূপে পরিকল্পিত ঘটনা। আপনারা লক্ষ্য করেছেন দেশের বিভিন্ন স্থানে তারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং দেশকে একটা অকার্যকর দেশ হিসাবে পরিণত করার জন্য এইভাবে পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে, জঙ্গিরা যাতে ছাড়া পায়। এবার নজর দিতে চাই রাজধানীর বিভিন্ন এলাকায়। সাম্প্রতিক সহিংসতায় শুধুমাত্র মহাখালী এলাকায় ব্যাপক সরকারি সম্পদ নষ্ট করেছে দুষ্কৃতিকারীরা। সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা সহ নানা স্থাপনায় আগুন জ্বালিয়ে দেয় তারা। পুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক সরকারি যানবাহন। আন্দোলনের নামে এমন তাণ্ডব এর আগে দেখেনি রাজধানীবাসী। দুষ্কৃতিকারীদের একটি অংশ টানা কয়েকদিন ধ্বংসযজ্ঞ চালিয়েছে মহাখালীতে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেতু ভবনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের গাড়ি আসতে বাধা দেওয়ার পাশাপাশি ভবনের নিজস্ব ফায়ার ব্যবস্থাও ব্যবহার করতে দেয়নি হামলাকারীরা। আমি জীবনও দেয়নি এভাবে ভাঙতে কোনো জায়গায়। এটা একটা মানুষের কাজ। এভাবে সরকারি প্রতিষ্ঠান এভাবে ধ্বংস করা মোটেই ঠিক হয় নাই। 55টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের অফিস ভবনের কয়েকটি তালা পুড়ে গিয়েছে। আমাদের অনেক মালামাল লুট হয়েছে। হওয়ার পরে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা আজকে এই অবস্থায় অফিসে এসেছি। দুর্যোগ অধিদপ্তরের পার্কিংয়ে থাকা 54টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বিধ্বস্ত ভবনে কোনোভাবে তাঁবু টাঙিয়ে দাপ্তরিক কাজ করা হচ্ছে। সেদিন এই দুষ্কৃতিকারীরা এখানে এসে এই ভবনের এই যে গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে, আমাদের যন্ত্রপাতি পুড়িয়ে দিয়েছে। আমাদের এই যে এখন যদি কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হয়, সারা দেশের মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো না। তাদের এই কর্মকাণ্ডের ফলে আমাদের এই অফিসটি এখন আমরা নিশ্চিত নই যে এখানে আর অফিস করার পরিবেশ থাকবে কি না। যে ধ্বংসলীলা চালানো হয়েছে এটা অবর্ণনীয়। আমাদের কমপক্ষে আমাদের এখনকার ইয়েতে যে অন্তত 500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগ ব্যবস্থাপনা যেখান থেকে পরিচালিত হয় সেই ভবনটাকে, সেই ভবনের গাড়িগুলিকে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত করেছে, আমরা মনে করি এটা দেশকে পিছায়ে দেওয়ার জন্য তারা উদ্দেশ্যমূলকভাবে এই কাজ করছে। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৃথক পৃথক কমিটি করেছে। কবে নাগাদ এই প্রতিষ্ঠানগুলো পুরোদমে চালু হবে সেদিকে তাকিয়ে আছে সেবা প্রত্যাশীরা। এবার আমরা নজর দিতে চাই দেশের একমাত্র সরকারি গবেষণা প্রতিষ্ঠান সায়েন্স ল্যাবের দিকে। কারণ সায়েন্স ল্যাবেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে এসব দুষ্কৃতিকারীরা। আর এই হামলা কতটা পরিকল্পিত ছিল তা এবার দেখানোর চেষ্টা করব। কারণ যাতে কোনো প্রমাণ না থাকে সেজন্য সিসি ক্যামেরাও খুলে নিয়েছে দুষ্কৃতিকারীরা। এদিকে কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তের নাশকতায় পুড়ে গেছে সরকারের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান সায়েন্স ল্যাবের 5 কোটি টাকারও বেশি মূল্যমানের সম্পদ। বিসিএসআই এর চেয়ারম্যান আফতাব আলী শেখ জানিয়েছেন, দুষ্কৃতিকারীরা শুধু ধ্বংসযজ্ঞই চালায়নি, লুটে নিয়ে গেছে ল্যাবের মূল্যবান বহু সামগ্রী। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেজ ওসমান দাবি করেন, বিএনপি জামাত হীনস্বার্থ চরিতার্থে এমন ধ্বংসাত্মক চালিয়েছে। এই চিত্র ক্ষুদ্রাতে ক্ষুধা সড়কে সরকারের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের। প্রতিষ্ঠানটিতে ব্যাপক তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। অসংখ্য কেমিক্যালস এবং যন্ত্রপাতি সেখানে অবস্থিত।
সেই আইএফএসটি এবং আইজিসিআরটি ক্ষতি সাধনের অপচেষ্টা করে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, গবেষকদের অর্জন নষ্ট করতে এবং দেশের উন্নয়ন ম্লান করতে এমন নাশকতা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। তারা ডেফিনেটলি এই দেশের মঙ্গল চায় না। আপনার বিএনপি বা তার ছাত্র সংগঠন তারা কিন্তু নেমেছিল এই কাজেই, অর্থাৎ ধ্বংস করে তারা তাদের চরিতার্থ করবে তাদের যা চাওয়া। দুষ্কৃতিকারীরা আন্দোলনের নামে হামলা চালিয়েছে রাষ্ট্রীয় একমাত্র টেলিভিশন চ্যানেল বিটিভিতে এবং তাদের হামলা থেকে রক্ষা পায়নি কোনো সেকশন বা বিভাগ। এ কারণে সম্প্রচারও বন্ধ করতে বাধ্য হয়েছিল প্রতিষ্ঠানটি। স্বাধীনতার পরে এ ধরনের কর্মকাণ্ড এর আগে জাতি দেখেনি। এবার আপনাদেরকে ঘুরিয়ে আনতে চাই বাংলাদেশ টেলিভিশন ভবন থেকে। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরলাম। বলছিলাম বাংলাদেশ টেলিভিশনে হামলার কথা। বাংলাদেশ টেলিভিশনে যে বর্বরতা চালানো হয়েছে তা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। কারণ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দর্শক, এবার আমরা ঘুরে আসতে চাই বাংলাদেশ টেলিভিশন ভবন থেকে। বাংলাদেশ টেলিভিশনের সর্বত্রই এখন ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। সার্ভার রুম, নিউজ রুম, আর্কাইভ সহ বিভিন্ন বিভাগে চালানো হয় ধ্বংসযজ্ঞ। এই হামলার ধরন বলে দেয় সব কিছুই ছিল পরিকল্পিত, এতটাই গোছানো যে বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করা হচ্ছে। সিনিয়র সচিব হুমায়ুন কবির খন্দকার জানিয়েছেন, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এ ব্যাপারে। আর এই বিটিভি একটা ঐতিহ্যবাহী মিডিয়া, এই মিডিয়াকে একেবারে তছনছ করে দেওয়া হবে। ক্ষতির পরিমাণ যদি বলতে যাই, আসলে এটা নির্ণয় করা যাবে না। এই যে ধ্বংসলীলা দেখে আমার মনে হচ্ছে ব্যক্তিগত এটি ছাত্ররা এটি করতে পারে না। অবশেষে সারা দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের পর সবকিছুই নিয়ন্ত্রণে আসে। স্বস্তি ফেরে জনমনে। কারফিউর মধ্যে অচেনা শহর মনে হয় ঢাকাকে। রাস্তাঘাট ফাঁকা, নেই যানজটের হাঁসফাঁস। কয়েকদিনের বিশৃঙ্খল পরিস্থিতির পর সবকিছু স্বাভাবিক হওয়ার বিষয়টা মোটেও সহজ ছিল না। তবে সেনাবাহিনীর তৎপরতায় পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে আমরা এই দেশে বসবাস করে আসছি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা সবাই মিলেমিশে থাকব এবং রাষ্ট্রের সম্পদ রক্ষা করব, এটাই তো নিয়ম হওয়া উচিত। কিন্তু কখনো কখনো আমরা দেখি আন্দোলনের নামে কেউ কেউ সহিংসতা চালাচ্ছেন, ধ্বংস করছেন রাষ্ট্রের সম্পদ। সত্যি এসব দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা চাই না স্বাধীন দেশে এ ধরনের কোনো তাণ্ডব চালাক। আর এরা কখনোই দেশের বন্ধু হতে পারে না, এরা দেশের শত্রু। আন্দোলনের নামে যারা অরাজকতা তৈরি করছে তাদেরকে প্রতিহত করার দায়িত্ব আপনার, আমার, সবার। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সহযোগিতা করতে হবে সবাইকে। দল মত নির্বিশেষে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে। আমরা চাই স্বাধীন বাংলাদেশে শান্তিতে বসবাস করতে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এটিএন বাংলার ঈগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১২১৫। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন ৪৮১১৯৪৩১ থেকে ৩৪ পর্যন্ত অথবা ০১৩০২৯৯৪৫২০ এই নম্বরে। আমাদের ইমেল করুন
atnbibek@gmail.com।